শুধু সপ্তাহ নয়, বছর জুড়েই পুলিশকে সেবা বান্ধব হওয়ার আহ্বান বিশিষ্টজনদের। সবাই যে পুলিশের মধ্যে খারাপ সেটা আমি বলতে চাই না, তবে ভালোর সংখ্যা খুবই কম। সংস্কারমূলক ব্যবস্থা নেয় কার্যক্রম অনেকটা জনবান্ধব দাবি পুলিশের। আমরা সারা বছর যে কাজগুলো করছি একটা মেলার মতো করে সাধারণ মানুষকে সচেতন করে তুলছি। দেখছিলেন বিশেষ শিরোনাম। সকালের সময় সঙ্গে আছি আমি কাজল আব্দুল্লাহ এবং আমি শফিক মোহাম্মদ। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। বিদেশগামী বড় ভাইকে এগিয়ে দিতে নরসিংদী থেকে ঢাকায় এসে লাশ হলেন ছোট ভাই ও ভগ্নিপতি। বিমানবন্দর সড়কে চাপা দেয়া ট্রাকের চালক ও সহকারী আটক। ক্লাসে না পড়ানোর কারণেই বাড়ছে কোচিং প্রবণতা, মন্তব্য হাইকোর্টের। চট্টগ্রামে স্কুলে দুদকের অভিযানে মেলেনি শিক্ষক উপস্থিতি, ছাড় না দেওয়ার হুঁশিয়ারি চেয়ারম্যানের। এবং দায়িত্ব পালনে ডাক্তার ও নার্সদের অবহেলা পেলে ছাড়তে হবে চাকরি, কড়া হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর। উপস্থিতি নিশ্চিতে চালু হবে বায়োমেট্রিক পদ্ধতি। বিদেশগামী বড় ভাইকে এগিয়ে দিতে নরসিংদী থেকে ঢাকায় এসে লাশ হলেন ছোট ভাই ও তাদের ভগ্নিপতি। মাঝরাতে রাজধানী বিমানবন্দর সড়কে ট্রাক চাপায় নিহত হন তারা। এ ঘটনার পর ঘাতক ট্রাকটি ফুটপাতে উঠে যায়। এর মধ্যে ট্রাকের চালক ও সহকারীকে আটক করেছে পুলিশ। তারা জানান, রাতেই আরেকটি দুর্ঘটনার পর দ্রুত গতিতে পালাতে গিয়ে ট্রাকটি দুজনকে চাপা দেয়। সৌদি আরবগামী বড় ভাই রুবেলকে এগিয়ে দেওয়ার জন্য নরসিংদী থেকে রোববার বিমানবন্দর এলাকায় একটি হোটেলে ওঠেন ছোট ভাই ডালিম ও তাদের ভগ্নিপতি মোবারক। সোমবার দুপুরে রুবেলের ফ্লাইট, তাই তাকে হোটেলে বিশ্রামে রেখে বিমানবন্দর এলাকা ঘুরে দেখতে বের হন ডালিম ও মোবারক। কিন্তু তা হলো না। বিমানবন্দরের প্রবেশ মুখে ঘাতক ট্রাক কেড়ে নিয়েছে তাদের জীবন। খবর পেয়ে হোটেল থেকে বিমানবন্দর থানায় এসে কান্নায় ভেঙে পড়েন রুবেল। মা আর সদ্য বিবাহিত বোনকে কি জবাব দেবেন তা ভেবে বাকরুদ্ধ তিনি। সৌদি আরব যাওয়ার জন্য আমি এসেছিলাম। আমার ভাই ছিল, সাথে আমার বোন জামাই ছিল। আমার রুমে স্যার সবাই আমি বলছে গেলি ভাই আমি ভাই নিষেধ আছি স্যার, আর খবর নাই স্যার, আমার ঘুম বারবার ভাঙতেছে গো স্যার। আমি কেমনে হইল গো স্যার, কালকা কেমনে উরুম গো স্যার, আমি কেমনে উরুম কালকা 2টা বাজে ফ্লাইট হবো স্যার, আমার এখানে কেমনে মন বইব গো স্যার। ওর ভাই যদি উনি গো স্যার, জয়দার বাবার আরেক ভাই আছে গো স্যার, ওর ভাই তো মারা যাবে গো। পুলিশ জানায় ট্রাকটি অন্য একটি গাড়িকে ধাক্কা দেওয়ার পর দ্রুত পালাতে গিয়ে বিমানবন্দরের প্রবেশ মুখে দুজনকে চাপা দেয়। ফুটপাতে আটকে না গেলে আরো ভয়াবহ ঘটনা ঘটতে পারত বলেও জানায় পুলিশ। রাত 12:30-এর দিকে বিমানবন্দরের সংযোগ স্থলে একটা মাইক্রোকে সর্বপ্রথম এই ট্রাকটি আঘাত করার পরে পালিয়ে বেড়ানোর জন্য সে এই বাম দিকে ঢুকাই দেয়। দিকে আমাদের একটা পোস্ট ছিল, পোস্টে হিট করে এখানে আটকে যায়। তো আসার সময় এখানে দুইজন পথচারী ছিল, দুইজন পথচারীকে সে আঘাত করে এবং ওখানেই তারা মারা যান। এটা তো একেবারে বিমানবন্দরের সম্মুখ প্রবেশ পথ। এখানে আমাদের 18 জন সদস্য সবসময় নিয়োজিত থাকেন। এরা কিন্তু আহত হতে পারতেন বা নিহত হতে পারতেন। এই ঘটনায় ঘাতক ট্রাকটির চালক ও হেলপারকে আটক করেছে বিমানবন্দর থানা পুলিশ। মাহমুদ রাকিব, সময় সংবাদ, ঢাকা। পুলিশের রুটিন ওয়ার্কগুলো জনসাধারণকে অবহিত করতে দেশ জুড়ে ঘটা করে শুরু হয়েছে পুলিশ সেবা সপ্তাহ। অথচ বছর জুড়ে পুলিশের বিরুদ্ধে সাধারণ মানুষের রয়েছে নানা হয়রানির অভিযোগ। এ অবস্থায় শুধু সপ্তাহ নয়, বছর জুড়েই পুলিশকে সেবা বান্ধব হওয়ার আহ্বান শিক্ষাবিদ এবং সমাজবিজ্ঞানীদের। তবে পুলিশ কর্মকর্তার দাবি, সংস্কারমূলক ব্যবস্থা নেয়ায় তাদের কার্যক্রম এখন অনেকটা সেবা বান্ধব। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। দেশের প্রতিটি পুলিশ ইউনিটে চলছে পুলিশ সেবা সপ্তাহের নানা আয়োজন। প্রতিটি থানা কম্পাউন্ড সাজানো হয়েছে বর্ণাঢ্যভাবে। বিশেষ করে
জিডি এন্ট্রি, অভিযোগ দায়ের সহ পুলিশের রুটিন ওয়ার্কগুলি প্রদর্শন করা হচ্ছে সেবা সপ্তাহের এই আয়োজনে। চলছে স্থানীয় বাসিন্দাদের নিয়ে পুলিশের আলোচনা সভাও। কিভাবে জিডি করতে হবে, কিভাবে অভিযোগ জানাইতে হয় এবং এই সাপোর্টটা পুলিশ কিভাবে তাকে দিবে, এটা আমরা ব্যবস্থা রাখছি। আমরা নারী শিশু বান্ধব ডেস্ক করেছি, এখানে নারী এবং শিশু নারী অফিসারের কাছে যাতে এরা স্বতঃস্ফূর্তভাবে তাদের অভিযোগগুলো বলতে পারে। কিন্তু ঘটা করে দেশ জুড়ে পুলিশের এই আয়োজন নিয়ে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। বছরের পুরোটা সময়ই পুলিশের বিরুদ্ধে থাকে নানা হয়রানির অভিযোগ। শুধু সপ্তাহ নয়, ন্যায্য সেবা জনগণের পুরো বছরের পাওয়া উচিত বলে মনে করেন সমাজবিজ্ঞানী এবং শিক্ষাবিদরা। সবাই যে পুলিশের মধ্যে খারাপ সেটাও আমি বলতে চাই না, তবে ভালোর সংখ্যা খুবই কম। কেন প্রতিনিয়ত আমরা সংবাদপত্রে বা অন্যান্য মাধ্যমে যে নিউজ পাই সেটা হচ্ছে বাই অ্যান্ড লার্জ নেগেটিভ। পুলিশের পক্ষে সামাজিক সমস্ত অন্যায় দূর করা এটা উচিত নয়, সম্ভব নয়। কারণ তাহলে সমাজ কি করবে? মানুষ ন্যায়বোধহীন মানুষ যদি হয়ে যায়, আমি যদি অবিবেচক হয়ে যাই, তো পুলিশ কাহাতক আমার বিরুদ্ধে লেগে থেকে আমাকে বিবেচনার পথে আনবে, ন্যায়ের পথে আনবে, এটা তো পুলিশের কাজ নয়। তবে পুলিশ কর্মকর্তার দাবি, সংস্কারমূলক ব্যবস্থা নেওয়ার কারণে পুলিশের কার্যক্রম বর্তমানে অনেকটা সেবা বান্ধব। আমরা সারা বছর যে কাজগুলো করছি সেই কাজগুলা এই এক সপ্তাহে একটা কম্বাইন্ড একটা জায়গায় একটা মেলার মতো করে সাধারণ মানুষকে সচেতন করে তুলছি যে এই সেবা আমরা থানা থেকে বা পুলিশ স্টেশন থেকে আমরা প্রোভাইড করছি। রোববার থেকে শুরু হওয়া দেশের প্রতিটি পুলিশ ইউনিটের এই সেবা সপ্তাহ চলবে 2রা ফেব্রুয়ারি শনিবার পর্যন্ত। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। চট্টগ্রামে বেশ কয়েকটি স্কুলে ঝটিকা অভিযান চালিয়েছেন দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ইকবাল মাহমুদ। সরেজমিন পরিদর্শনে শিক্ষকদের অনুপস্থিতির প্রমাণ পান তিনি। অভিভাবক ও শিক্ষার্থীদের সঙ্গেও কথা বলেন দুদক চেয়ারম্যান। পরে প্রেস বিজ্ঞপ্তিতে তিনি জানান, সন্তানদের শিক্ষা নিয়ে কাউকে ছিনিমিনি খেলতে দেয়া হবে না। পার্থপ্রতিম বিশ্বাসের রিপোর্ট। চট্টগ্রামের অধিকাংশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকরা নিয়মিত স্কুলে আসেন না, এমন তথ্যের সত্যতা যাচাইয়ে রোববার দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ইকবাল মাহমুদ ঝটিকা অভিযান চালান। চট্টগ্রাম পৌঁছেই নগরীর কাট্টলী নুরুল হক চৌধুরী প্রাথমিক বিদ্যালয়ে যান তিনি। এই সময় বিদ্যালয়ে 12 জন শিক্ষক থাকার কথা থাকলেও উপস্থিত ছিলেন মাত্র 3 জন। এই সময় দুদক চেয়ারম্যানের কাছে নানা অভিযোগ করেন অভিভাবক ও শিক্ষার্থীরা। টিচার অনেক সময় চলে যায়, ক্লাস অর্ধেক করে চলে যায়, অনেক সময় আসে না, অনেক সময় আসে। টিচাররা আমাদের বাচ্চাদেরকে বলে 10 মিনিট ঘুমায় থাকো, 5 মিনিট ঘুমায় থাকো, বাচ্চাদেরকে ঘুমায় রাখি, ওরা তলদি মোবাইল নিয়ে ব্যস্ত থাকে। এরপর দুদক চেয়ারম্যান যান নগরীর ভাটিয়ারি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। সেখানে গিয়ে দেখেন 11 জন শিক্ষকের মধ্যে 2 জন অনুপস্থিত। এ বিষয়ে জানতে চাইলে দায় এড়ানো বক্তব্য দেন প্রধান শিক্ষক। আমার সহকর্মীদের আমি জিজ্ঞেস করলাম আপনাদের দেরি হয়েছিল না, ওনারা বলছে রাস্তা গাড়ি ছিল না, মোবাইল টোট বসে নাকি, তার জন্য আসতে দেরি হয়েছে। লিখিতভাবে ওদেরকে আমি সুযোগ করেছি। পরে বিকেলে চট্টগ্রাম সার্কিট হাউসে মতবিনিময় সভা শেষে সংবাদ সম্মেলনে দুদক চেয়ারম্যান বলেন, শিক্ষাক্ষেত্রে কোনো ধরনের অনিয়ম মেনে নেওয়া হবে না। শিক্ষার ব্যাপারে কোনো ছাড় দেওয়া হবে না, কোয়ালিটি এডুকেশনে কোনো ছাড় দেওয়া হবে না। একটি স্কুলে যে আমি অত্যন্ত আনন্দিত হয়েছি যে তারা ফেল করা কোনো ছাত্রকে সেন্ট আপ করেন নাই। এদিকে দুদক চেয়ারম্যানের এই ঝটিকা অভিযান শিক্ষা ব্যবস্থার দুর্নীতি রোধে ইতিবাচক ভূমিকা রাখবে বলে মনে করছেন শিক্ষাবিদরা। শ্রেণীকক্ষে কোনো ক্লাস ঠিকমতো হয় না, ওদের শিক্ষকরাই বলেন। শিক্ষকরাও আন্তরিকভাবে ওই কোচিং সেন্টারে পড়াচ্ছেন। কমিটমেন্টের অভাব তো বটেই, কিন্তু এই কমিটমেন্টটা আনতে হলে তাকে ইনসেনটিভ দেওয়ার কথা। সেই ইনসেনটিভটা সরকার বেতন ভাতা বাড়িয়েছেন। চট্টগ্রাম জেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা 2267টি, আর বিদ্যালয়গুলোতে শিক্ষার্থীর সংখ্যা কয়েক লাখ। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। ক্লাসে পড়ানোর ক্ষেত্রে শিক্ষকদের উদাসীনতা এবং ব্যর্থতার কারণেই কোচিং বাণিজ্যের সুযোগ সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করেছেন হাইকোর্ট। শিক্ষাক্ষেত্রে একে নতুন ধরনের অপরাধ হিসেবে উল্লেখ করেন উচ্চ আদালত। শুনানিতে অ্যামিকাস কিউরি ফিদা এম কামাল বলেন, কোচিং বাণিজ্য পুরো শিক্ষা ব্যবস্থাকে জিম্মি করে ফেলেছে। আগামী 7 ফেব্রুয়ারি এ বিষয়ে রায় দেবেন উচ্চ আদালত। প্রশ্ন ফাঁস রোধে ব্যাপক সমালোচনার মুখে গত বছরের মে মাসে কোচিং বাণিজ্য বন্ধের নীতিমালা করে সরকার। এই নীতিমালার আলোকে বেশ কয়েকজন শিক্ষকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়, যাদের মধ্যে 3 জন শিক্ষক উচ্চ আদালতের দ্বারস্থ হন।
এই মামলায় দুইজন আইন বিশেষজ্ঞের মতামত শুনেন উচ্চ আদালত। অ্যামিকাস কিউরি ফিদা এম কামাল আদালতে বলেন, কোচিং বাণিজ্য পুরো শিক্ষা ব্যবস্থাকে জিম্মি করে ফেলেছে। আদালত বলেন, ক্লাসে পাঠদানে শিক্ষকদের উদাসীনতা ও ব্যর্থতাই কোচিং বাণিজ্যের অন্যতম কারণ। যিনি ক্লাস নিচ্ছেন উনি মাইন্ডটা অ্যাপ্লাই করছেন না ভালোভাবে, এবং অনেক সময় দেখা যাচ্ছে ক্লাস আওয়ারে কোচিং হচ্ছে। আদালত তো খুব একটা প্রাসঙ্গিকভাবে মানে আদালতের কাছে প্রশ্নটা আসছে যে ক্লাসের ব্যর্থতার কারণেই কোচিং বাণিজ্যটা মানে ডেভেলপ হয়েছে। একটা সুনির্দিষ্ট আইন থাকতে হবে, আইন না রেখে শুধু নীতিমালাকে নিয়ে এই ধরনের পিউনিটিভ অ্যাকশন কতটুকু নেওয়া যাবে, এটার সাংবিধানিক একটা ব্যাখ্যা চেয়েছে। রাষ্ট্রপক্ষের আইনজীবী বলছেন, কোচিং বন্ধের পক্ষে তারা নন, তবে কোচিং নিয়ে যাতে বাণিজ্য বন্ধ হয় সে বিষয়টি আদালতে তুলে ধরা হয়েছে। নীতিমালার মধ্যে কিন্তু কোচিং বাণিজ্য ওইভাবে বন্ধ করে দেওয়া হয়নি। কোচিং নিয়ে যারা বাণিজ্য করছে সেই জায়গাটা কিন্তু বন্ধ করা হয়েছে। যেমন একজন সংশ্লিষ্ট কোনো স্কুলে টিচার কিন্তু ওই স্কুল অথবা কলেজ যেই হোক তার প্রধানের অনুমতি নিয়ে ওইখানে কিন্তু তাদের স্কুলেই কিন্তু কোচিং দিতে পারেন। আগামী 7 ফেব্রুয়ারি এ বিষয়ে রায় দিবেন উচ্চ আদালত। শিক্ষা ব্যবস্থার ব্যাধি দূর করতে উচ্চ আদালত থেকে যুগান্তকারী আদেশ আসবে, এমনটাই প্রত্যাশা আইনজীবীদের। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। সকালের সময় আরো থাকছে। রাজধানী যাত্রাবাড়িতে বিয়ের প্রলোভন দেখিয়ে কিশোরীকে ধর্ষণের অভিযোগে মামলা, অভিযুক্ত গ্রেফতার। সরকারি হাসপাতালে চিকিৎসক ও নার্সদের অনুপস্থিত পাওয়া গেলে ওএসডি করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয় পরিদর্শন করে এই নির্দেশনা দেন সরকার প্রধান। তিনি বলেন, চিকিৎসকদের অবশ্যই স্বাস্থ্য সেবাদান নিশ্চিত করতে হবে। উপস্থিতি নিশ্চিতে হাসপাতালগুলোতে বায়োমেট্রিক পদ্ধতি চালু করার নির্দেশ দেন শেখ হাসিনা। প্রান্তিক জনপদে স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কমিউনিটি ক্লিনিক স্থাপন সহ অবকাঠামোগত উন্নতির পাশাপাশি সেবা সম্প্রসারণে নানা পদক্ষেপ বাস্তবায়িত হলেও সেবার মান নিয়ে প্রশ্ন রয়ে গেছে কেন্দ্র থেকে প্রান্ত পর্যন্ত। সংক্রামক ব্যাধি নিয়ন্ত্রণ, মানুষের গড় আয়ু বৃদ্ধি সহ বিভিন্ন সূচকে বাংলাদেশ যখন এগিয়ে চলেছে, তখন স্বাস্থ্য খাতকে আরও জনমুখী করতে এবার কড়া নির্দেশনা এলো প্রধানমন্ত্রীর তরফ থেকে। কর্মকাণ্ডে গতিশীলতা আনতে অন্যান্য মন্ত্রণালয়ের পাশাপাশি এবার স্বাস্থ্য মন্ত্রণালয় পরিদর্শনে এলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে বৈঠকে তিনি যে কোনো মূল্যে মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করার তাগিদ দেন। মেডিকেল কলেজগুলো এখন তৈরি হচ্ছে, অনেকগুলি সরকারি আছে, বেসরকারি আছে, তবে বেসরকারিগুলির দিকে আমাদের একটু নজর বাড়াতে হবে এবং চিকিৎসা সেবাটাও যাতে মানসম্মত হয় সেই ব্যবস্থা করতে হবে। সেবামূলক একটা মানসিকতা এটা আমাদের চিকিৎসকদের মধ্যে যাতে হয়, এই বিষয়টা সম্পর্কে তাদের এই সচেতনতা সৃষ্টি করা দরকার। সরকারি চিকিৎসা প্রতিষ্ঠানগুলোতে চিকিৎসকদের উপস্থিতি নিশ্চিত করতে বায়োমেট্রিক পরিচয়পত্র পদ্ধতি চালুর নির্দেশ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, নার্সরা সঠিকভাবে দায়িত্ব পালন না করলে তাদের অব্যাহতি দেয়া হবে। নার্সকে দ্বিতীয় শ্রেণী করে দিয়েছি বলেই আবার আরেকটা ধাপ তৈরি করতে হবে রোগীর সেবা দিতে, তো ওই দ্বিতীয় শ্রেণীর নার্সের তো আমাদের দরকার নাই। যারা এই ধরনের মানসিকতা নিয়ে আসবে তাদের তো চাকরিতে থাকারই প্রয়োজন নাই। আমার পরিষ্কার কথা, আমি সুযোগ সৃষ্টি করে দিচ্ছি রোগী যেন সেবা পায়। কারা কখন আসলো না আসলো সোজা এই বায়োমেট্রিক সিস্টেমে এটা চালু হবে। প্রধানমন্ত্রী বলেন, প্রান্তিক পর্যায়ে কোনো চিকিৎসক দায়িত্ব পালন না করলে তাদের ওএসডি করা হবে। প্রত্যেকটা জেলা আগে একটা সার্ভে করে দেখবেন, যাদেরকে সেখানে বদলি করা হবে তারা যদি কাজ না করে সবগুলোকে ওএসডি করে রেখে দিতে হবে, তাদের দরকার নেই। নার্সদের ব্যাপারে রোগীর সেবাটা তাদের করতে হবে, এটা বাধ্যতামূলক। না করলে সে চাকরিতে থাকবে না, চলে যাবে। মেডিকেল বোর্ডের সুষ্ঠু ব্যবস্থাপনা গড়ে তোলার পরামর্শ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, স্বাস্থ্যসেবার মান ও তদারকি দুই ক্ষেত্রেই মনোযোগী হতে হবে সংশ্লিষ্ট সবাইকে। মেডিকেল বর্জ্যগুলি যে কোনো মানুষের জন্য ক্ষতিকর হতে পারে, কিন্তু এটা কিন্তু সে ধরনের কোনো ব্যবস্থা করা হয়নি। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। গণভবনে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময়ের আমন্ত্রণে ঐক্যফ্রন্ট অংশ নেবে কিনা এ ব্যাপারে এখনও দলীয়ভাবে কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন জোটের নেতারা। শীর্ষ নেতা ডক্টর কামাল হোসেন দেশে ফেরার পর এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান তারা। তবে ব্যক্তিগতভাবে আমন্ত্রণে না যাওয়ার কথাই বলছেন বিএনপি নেতারা। এদিকে নির্বাচন বাতিলের দাবির পর সংলাপের পরিবর্তে চায়ের দাওয়াতকে অর্থহীন বলে মনে করেন জাতীয় ঐক্যফ্রন্টের অন্যতম উদ্যোক্তা ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী। সালাউদ্দিন সুমনের রিপোর্ট।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে গণভবনে 2 দফায় প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে বসেন জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতারা। নির্বাচনের পর প্রধানমন্ত্রী আবারও গণভবনে দাওয়াত দিলেন সরকার বিরোধী এই রাজনৈতিক মঞ্চের নেতাদের। তবে এবার সংলাপ নয়, চায়ের আমন্ত্রণ পেলেন তারা। এই উদ্যোগকে রাজনৈতিক বিবেচনায় অর্থহীন বলে মন্তব্য করলেন জাতীয় ঐক্যফ্রন্টের অন্যতম এই উদ্যোক্তা। অর্থহীন চায় খাইয়ে লাভ কি, সংলাপ তো না। এটা যদি সংলাপ হতো আমি ইনসিস্টই করতাম, যদিও গত সংলাপের উনি কথা রাখেন নাই, কিছু রাখেন নাই, তবু আলোচনাটা পথা। তার মতে সংলাপে না ডেকে চায়ের আমন্ত্রণ অপ্রত্যাশিত। নির্বাচনটা আমরা তো বাতিলের দাবি চেয়েছি, 30 তারিখ সংসদের উদ্বোধন হবে, তার 2 দিন পরেই আমাদেরকে দাওয়াত। এটা আমাদের প্রতি পুরো রসিকতা হলো। বিএনপির এই ভাইস চেয়ারম্যান মনে করেন এই দাওয়াতে গেলে অবমাননা করা হবে নেতাকর্মীদের। বিএনপি নেতাকর্মীদের উপরে যে অত্যাচার, নির্যাতন, গায়েবী মামলায় যেভাবে তাদেরকে হ্যারাস করা হচ্ছে, পুলিশ যেভাবে তাদেরকে মারপিট করছে, এরপরে যদি এই চা খেতে যায়, আমি মনে করি এটা বিএনপি নেতাকর্মীদের অবমাননার শামিল। দলীয় হাইকমান্ডকে এই মুহূর্তে সাংগঠনিক শক্তি জোরদারের কাজে মনোযোগ দেওয়ার তাগিদ দেন তিনি। বিএনপিকে আগামী দিনগুলো সম্পর্কে এখনই পরিকল্পনা করে আগাতে হবে। আর এই ধরনের চায়ের দাওয়াত বা ওই যে জুস খাওয়ার দাওয়াত, কারো কারো জুসের প্রতি খুব লোভ আছে, এই চা জুস খাওয়া বাদ দিয়ে নিজের কর্মীদের দিকে তাকিয়ে তাদের সেন্টিমেন্টকে বুঝে পরবর্তী কর্মসূচিতে এগিয়ে যাওয়া উচিত বিএনপির। এটাই চায়ের আমন্ত্রণে গেলে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের বৈধতা নিয়ে প্রশ্ন তোলার সুযোগ থাকবে না বলেও মনে করেন এই বিএনপি নেতা। বাইরের পৃথিবীকে দেখাবে যে এই তো সবাই তো আমার সাথে এসে কোঅপারেট করছে। সালাউদ্দিন সুমন, সময় সংবাদ, ঢাকা। নেতিবাচক রাজনীতির কারণে জনগণ বিএনপিকে প্রত্যাখ্যান করেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। উন্নয়নের পাশাপাশি জনগণের সঙ্গে ভালো আচরণ করার জন্য দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি। নোয়াখালীর হাতিয়ায় নদী ভাঙ্গন এলাকা পরিদর্শন শেষে গতকাল এক জনসভায় বক্তব্য দেন তিনি। জনগণ বিএনপির নেতিবাচক রাজনীতি নির্বাচনে বিপুল ভোটে শেখ হাসিনাকে বিজয়ী করে বিএনপিকে প্রত্যাখ্যান করেছে। আমি আওয়ামী লীগের লোকজনকে বলবো, মানুষের সঙ্গে ভালো ব্যবহার করবেন। মুক্তিযুদ্ধের চেতনা ও মূল্যবোধ ধারণ করে এগিয়ে যেতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন ঢাকা 2 আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম। কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয় এবং কলাতিয়া বিশ্ববিদ্যালয় কলেজের আয়োজনে গতকাল বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন তিনি। জাতীয় সঙ্গীতের সঙ্গে জাতীয় ও ক্রীড়া পতাকা উত্তোলনের মাধ্যমে বার্ষিক এই প্রতিযোগিতার উদ্বোধন করেন কামরুল ইসলাম। এরপর কুচকাওয়াজ ও বিভিন্ন ডিসপ্লে পরিবেশন করেন শিক্ষার্থীরা। অনুষ্ঠান শেষে কৃতি শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন ঢাকা 2 আসনের সংসদ সদস্য। প্রধান অতিথির বক্তব্যে তিনি বর্তমান সরকারের বছরের প্রথম দিন বিনামূল্যে বই বিতরণ এবং মাল্টিমিডিয়া ক্লাসরুম নির্মাণ সহ শিক্ষা খাতের অগ্রগতির বিষয়টি তুলে ধরেন। শিক্ষার্থীদের তথ্য প্রযুক্তিতে ইতিবাচক দিকগুলো গ্রহণ করার আহ্বান জানান অ্যাডভোকেট কামরুল ইসলাম। বিচার বিশ্লেষণ যারা গান করি প্রত্যেকটা ছাত্রছাত্রী যাতে অন্তরের দেশপ্রেম, দেশাত্মবোধ ধারণ করতে পারে, মুক্তিযুদ্ধের চেতনা, মুক্তিযুদ্ধের মূল্যবোধকে ধারণ করে তারা যদি এগিয়ে যায়, আমি বিশ্বাস করি তারা একদিন এই বাংলাদেশের নেতৃত্ব দেওয়ার যোগ্যতা অর্জন করতে পারবে। সর্বক্ষেত্রে দেশপ্রেম, দেশাত্মবোধ তোমাদের মনে জাগ্রত হোক এবং এভাবেই তোমরা নিজের জীবনকে শুদ্ধভাবে পরিচালিত করে নিজেকে মানুষের মতো মানুষ হিসেবে গড়ে তুলবে। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা শিক্ষা বান্ধব সরকার হিসেবে যেমন তোমাদের যে সুযোগ সুবিধা দিচ্ছেন, বিনামূল্যে নতুন বই দেওয়া, বছরের প্রথম দিন মাল্টিমিডিয়া ক্লাসরুম, তোমরা ইন্টারনেট জগতে প্রবেশ করেছো, তথ্য প্রযুক্তির যে তোমার ক্ষেত্রে যে তোমাদের অবগাহন, সেটাকে সফলভাবে তোমরা কাজে লাগাবে। সকালের সময় আরো থাকছে। বিপিএলে আজ খুলনা টাইটান্সের মুখোমুখি হবে কুমিল্লা ভিক্টোরিয়ান। সন্ধ্যায় বিগ ম্যাচে ঢাকা ডায়নামাইটসের প্রতিপক্ষ রংপুর রাইডার্স। রাজধানী যাত্রাবাড়িতে বিয়ের প্রলোভন দেখিয়ে এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে থানায় মামলা দায়ের হয়েছে। এই ঘটনায় রাতে অভিযুক্ত শামীমকে গ্রেফতার করেছে যাত্রাবাড়ি থানা পুলিশ। ধর্ষণের শিকার হওয়া কিশোরী পরিবারের অভিযোগ,
9 মাস ধরে ওই কিশোরীর সঙ্গে যাত্রাবাড়ি এলাকার করাতি টোলার একই বাড়ি শামীমের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এ সময় বিয়ের প্রলোভন দেখিয়ে শামীম একাধিকবার তার সঙ্গে শারীরিক সম্পর্ক করে বলে অভিযোগ পরিবারটির। সম্প্রতি কিশোরীর পরিবারের পক্ষ থেকে বিয়ের চাপ দিলে শামীম অন্যত্র বিয়ে করার কথা বলে। পরে বিক্ষুব্ধ মেয়েটির পরিবার গতকাল যাত্রাবাড়ি থানায় মামলা করে। ভিকটিম নারীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ওয়ান স্টপ সার্ভিসে ভর্তি করেছে পুলিশ। এদিকে আজ অভিযুক্ত শামীমকে আদালতে তোলার কথা রয়েছে। বয়স আনুমানিক 17 বছর। ওনার অভিযোগ হলো একটা ছেলের সাথে ওনার প্রেমের সম্পর্ক হয় এবং এক পর্যায়ে ওনার সাথে শারীরিক সম্পর্ক হয় এবং ওনার বিরুদ্ধে অভিযোগ যে তাকে জোরপূর্বক ধর্ষণের ঘটনা ঘটানো হয়েছে। তো অভিযুক্ত প্রাপ্তির পর তাৎক্ষণিকভাবে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করি। ইতিমধ্যে আমরা এই ঘটনায় মামলা নিয়েছি। আমরা ইতিমধ্যে এই ঘটনার প্রাথমিক সত্যতা পেয়েছি এবং আমরা এই ঘটনাতে জড়িত তাকে গ্রেপ্তার করেছি। আমাদের ঊর্ধ্বতন অফিসার এবং আমরা নিজেরাও এই ঘটনার যে ভিকটিম তাকে জিজ্ঞাসাবাদ করেছি এবং আমরা বিশ্বাস করি খুব দ্রুত এই মামলার কী কারণে এই ঘটনাটা ঘটানো হয়েছে আমরা রহস্য উদ্ঘাটন করতে সক্ষম হব। গাইবান্ধায় কলেজের এক শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ উঠেছে। এই ঘটনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষার্থীরা। গতকাল দুপুরে গাইবান্ধা সরকারি কলেজ ক্যাম্পাস থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। এটি পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে প্রশাসনিক ভবনের সামনে গিয়ে শেষ হয়। শিক্ষার্থীদের অভিযোগ, ইতিহাস বিভাগের প্রধান অমিত পার্থ দীর্ঘদিন ধরে ছাত্রীদের ফেসবুক মেসেঞ্জারে আপত্তিকর প্রস্তাব এবং অশ্লীল ভিডিও পাঠিয়ে আসছেন। শনিবার ভুক্তভোগী 5 ছাত্রী যৌন হয়রানির অভিযোগের বিষয়টি লিখিতভাবে অধ্যক্ষকে জানান। বিষয়টি জানতে পেরে ব্যক্তিগত কারণ দেখিয়ে 4 দিনের ছুটি নেন অভিযুক্ত শিক্ষক অমিত পার্থ। ঘটনা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন অধ্যক্ষ। আমরা আজকে এই স্যারের অবসরের জন্য আমরা মাঠে নেমেছি। 3 দিনের আলটিমেটাম দিছি। 3 দিন পার হয়ে গেলে যদি আমরা কোনো সুষ্ঠু সমাধান না পাই তাহলে আমরা বৃহৎ আকারের আন্দোলন করব। দ্রুত বিচার চাই, যেন কোনো প্রতিষ্ঠানে উনি কোনোদিনও যেন জয়েন করতে না পারে। অভিযোগ করেছে যে অমিত পার্থ দাস তাদের সাথে ছাত্রী শুধু নয়, স্ত্রীর মতো ব্যবহার করতে চেয়েছে। একজনের সাথে না, একাধিক জনের সাথে। গাজীপুরের কালীগঞ্জে খাল, বিল, নদী ভরাট এবং অবৈধ দখলের অভিযোগে 24টি হাউজিং কোম্পানির কার্যক্রমের উপর স্থগিতাবস্থা জারি করেছে হাইকোর্ট। এক রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী এবং বিচারপতি আশরাফুল কামালের সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ এই আদেশ দেন। একই সঙ্গে গাজীপুরের জেলা প্রশাসক, পুলিশ সুপার, কালীগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং কালীগঞ্জ থানার ওসিকে 2 মাসের মধ্যে আদেশ বাস্তবায়নের অগ্রগতি প্রতিবেদন হলফনামা আকারে দাখিল করতে নির্দেশ দিয়েছেন আদালত। গত বছরের 12 নভেম্বর নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ এবং গাজীপুরের কালীগঞ্জের বিভিন্ন এলাকায় 12টি হাউজিং কোম্পানির জলাশয়, নিচু জমি ভরাট এবং দখলের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে এই রিট আবেদন করে মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস পিস ফর বাংলাদেশ। নারায়ণগঞ্জে পূর্ব শত্রুতার জেরে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতরাতে সদর উপজেলার পানির ট্যাঙ্ক এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে আলমগীর নামের ওই যুবক ঠিকাদারি ব্যবসার পাশাপাশি পুলিশের সোর্স হিসেবে কাজ করছিল। তার দেয়া তথ্যের ভিত্তিতে কয়েকদিন আগে বেশ কয়েকজন মাদক ব্যবসায়ীকে আটক করে পুলিশ। এক পর্যায়ে রোববার রাতে বাড়ি থেকে রাস্তায় বের হলে কয়েকজন দুর্বৃত্ত আলমগীরকে ধারালো ছুরি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে রাস্তায় ফেলে রেখে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা করে চিকিৎসক। কে বা কারা তাকে হত্যা করেছে তা উদ্ঘাটনে কাজ করছে পুলিশ। ছোট ছেলের কাছে খবর দিছে আরেকজনে যে তোর কাকারে ওই জায়গায় পড়ে রয়েছে। তো ছোট ছেলে খালি তাড়াতাড়ি দৌড়ে গিয়েছে, কে করে যেন আমার একটু হাসপাতাল লয়ে যা, আমার বুড়িটা বেরিয়ে গেছে। এই রাস্তা আনতে রাস্তায় মারা গেছে। যারা এই কাজটা করছে এর জন্য যাতে তারা কঠিন শাস্তি পায়। কে বা কারা ঘটনা ঘটাইছে তাদের শনাক্তপূর্বক গ্রেপ্তারের আইনের আওতা আনা হবে সবাইকে। শেরপুরে 2 পুলিশ সদস্যকে পিটিয়ে আহত করার ঘটনায় স্থানীয় এক ছাত্রলীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। গত রাতে শ্রীবর্দী উপজেলার বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। পুলিশ জানায়, শ্রীবর্দীর ট্যাঙ্গর পাড়া উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানের তোলা টাকা থেকে চাঁদা দাবি করে উপজেলা
ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক জিয়াউল হক ও তার সহযোগীরা। এ সময় চাঁদা দিতে অস্বীকৃতি জানালে গতকাল বিকেলে এসএসসি পরীক্ষার্থী মেহেদী হাসানকে মারধর করে তারা। পরে ওই পরীক্ষার্থীকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় পুলিশ জিয়াউল হক সহ 12 জনের নামে একটি মামলা করে। এরই জেরে ওই থানার এএসআই রফিকুল ইসলামের হামলা চালায় ক্ষুব্ধ ছাত্রলীগ কর্মীরা। খবর পেয়ে থানা থেকে তাকে উদ্ধার করতে এএসআই আব্দুল হান্নান ছুটে এলে তাকেও বেধড়ক পেটায় তারা। পরে অতিরিক্ত পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। এ সময় উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক জিয়াউল হককে গ্রেফতার করা হয়। এ ঘটনায় পুলিশের কাজে বাধা ও হামলার অভিযোগ এনে জিয়াউল হককে প্রধান আসামি করে 40 জনের বিরুদ্ধে আরেকটি মামলা করে পুলিশ। আমি বিদায় অনুষ্ঠান টাকা তুলতে গেছিলাম, ওরা টাকা চাইছিল আমার দেনের জন্য মারছে। ওরা অনেক আমার মায়ের আহত করে দিয়েছে এবং আমার পরীক্ষার জন্য অনেক ক্ষতি হইতেছে। আমাদের রফিক সাহেব গেছিল ঔষধ আনার জন্য, তারা ওই যে ছাত্রলীগের গোলাপান আটক করছে। এই সঙ্গে তাৎক্ষণিকভাবে ওসি স্যারকে জানাইলে স্যার আমাদেরকে বললো যে দেখো তো রফিককে উদ্ধার করা যায় নাকি। তখন আমরা গেলাম, যাওয়ার পর এই ছাত্রলীগের গোলাপান আমাদের উপর অতর্কিত হামলা চালায়। তারা অনেক লোক, আমরা কম ছিলাম বিদায় আমাকে খুব প্রহার করছে সবাই মিলে। আমি মাটিতে লুটাই পড়ে যাই। তারা আমাদের 2 জন পুলিশ অফিসার যে এএসআই তাদেরকে আক্রমণ করার পর আমরা স্পট থেকে আমরা একজনকে আটক করতে সমর্থ হই এবং বাকিদের আটক করার ক্ষেত্রে আমরা সর্বাত্মক প্রচেষ্টা চালাচ্ছি। বিপিএলের খবর। একদিন বিরতি দিয়ে আজ আবারও শুরু হচ্ছে বিপিএলের চট্টগ্রাম পর্ব। দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হবে কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও খুলনা টাইটান্স। খুলনার যেখানে চাওয়া পাওয়ার কিছুই নেই, সেখানে কুমিল্লার চোখ প্লে অফের দিকে। সুপার ফোরের লড়াইয়ে টিকে থাকতে হলে হোঁচট খাওয়া চলবে না সালাউদ্দিন শিষ্যদের। চট্টগ্রাম থেকে খলিলুর রহমানের তোলা ছবিতে নিয়ন মোহাইমিনের রিপোর্ট। সাগরিকায় বিপিএল এর আগমন ঘটেছে, তাও 2 দিন পেরিয়ে গেছে, কিন্তু এখনো কি যেন এক অপূর্ণতা রয়ে গেছে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম এবং তার সমর্থকদের মাঝে। ঠিক ধরেছেন, এখনো যে ঘরের ছেলে তামিম ইকবাল দর্শনটাই হয়নি তাদের। থাকুক সে প্রতিপক্ষের তাবুতে, তাতে কি আর ভালোবাসা কমে যায়? তাই তো খুলনার বিপক্ষে কুমিল্লার ম্যাচের আগে সব দৃষ্টি নিবন্ধিত থাকলো তামিমকে ঘিরেই। পয়েন্ট টেবিলে এখনো 4 নম্বরে কুমিল্লা। নিচের দলগুলোর সঙ্গে পয়েন্ট 1 থাকলেও এগিয়ে আছে রান রেটে। তবে নিজেদের মধ্যে দূরত্বটা তাদের এতটাই কম যে পা হরকালেই দূরে সরে যাবে প্লে অফের স্বপ্ন। আমাদের হাতে 4টি ম্যাচ আছে, তো সেই ক্ষেত্রে আমরা ম্যাচ বাই ম্যাচ প্ল্যান করছি। তো আশা করছি যে আমরা যদি এখান থেকে 2টা ম্যাচ জিততে পারি তাহলে আমাদের সুপার লিগ কনফার্ম হবে এবং আমাদের টিমের মধ্যে থেকে সেই আত্মবিশ্বাসটা আছে যে আপনারা জানেন যে লাস্ট ঢাকা ডায়নামাইটসের সাথে একটা ভালো প্রতিদ্বন্দ্বিপূর্ণ ম্যাচ হয়েছে, তো সেখানে আমাদের জয় ছিল, তো আমরা বেশ আশাবাদী এখান থেকে জয় পেয়ে সেমিফাইনালে যাওয়ার। শুরুটা মিশ্র হলেও ধীরে ধীরে ছন্দে ফিরেছে ভিক্টোরিয়ানরা। ইনজুরি কাটিয়ে ফিরেছেন ক্যারিবীয় তারকা এভিন লুইসও। খুলনার বিপক্ষে তাই জমজমাট ম্যাচই আশা করছেন ভিক্টোরিয়ান্স কোচ। এখানে উইকেটে অনেক রান হচ্ছে, তো আমার মনে হয় যে এভিন লুইস এখানে একটা ভালো রোল প্লে করতে পারবে টিমের জন্য, তো আমরা আশাবাদী সে এখানে ভালো কিছু করবে। এদিকে টুর্নামেন্ট থেকে ছিটকে গেছে খুলনা, কিছুই আর পাওয়ার নেই তাদের। শুরুর ভুলগুলোই মূলত কাল হয়ে গেছে জয়াবর্ধনে শিষ্যদের জন্য, আর টুকটাক ইনজুরি তো ছিলই। তাই বলে হাল ছাড়ার পাত্র নয় মাহমুদুল্লাহ বাহিনী। নিজেদের ফর্মটাকে ঝালাই করতে শেষ 2টি ম্যাচের দিকেই এখন দৃষ্টি তাদের। নিয়ন মোহাইমিন, সময় সংবাদ, চট্টগ্রাম। এদিকে বিপিএল এর চট্টগ্রাম পর্বে প্রথমবারের মতো মাঠে নামছে ঢাকা ডায়নামাইটস। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দিনের দ্বিতীয় খেলায় হাই ভোল্টেজ ম্যাচে তাদের প্রতিপক্ষ রংপুর রাইডার্স। সকালের সময় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। বিদেশগামী বড় ভাইকে বিমানবন্দরে বিদায় জানাতে নরসিংদী থেকে ঢাকায় এসে লাশ হলেন ছোট ভাই ও ভগ্নিপতি। ঘাতক ট্রাকের চালক ও সহকারী আটক। শুধু সপ্তাহ নয়, বছর জুড়েই পুলিশকে সেবাবান্ধব হওয়ার আহ্বান বিশিষ্টজনদের। সংস্কারমূলক ব্যবস্থা নেওয়ার কার্যক্রম অনেকটা জনবান্ধব দাবি পুলিশের।
দায়িত্ব পালনে ডাক্তার ও নার্সদের অবহেলা পেলে ছাড়তে হবে চাকরি। কড়া হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর। উপস্থিতি নিশ্চিতে চালু হবে বায়োমেট্রিক পদ্ধতি। এবং ক্লাসে না পড়ানোর কারণেই বাড়ছে কোচিং প্রবণতা, মন্তব্য হাইকোর্টের। চট্টগ্রামে স্কুলে দুদকের অভিযানে মেলেনি শিক্ষক উপস্থিতি, ছাড় না দেওয়ার হুঁশিয়ারি চেয়ারম্যানের। এই ছিল সকালের সময়। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতে এবং সব খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। সঙ্গেই থাকুন সময়।